নমস্কার। আজকে আমি ক্লাস 10 এর বাংলা পড়াবো। আজকে পড়াবো আয় আরো বেঁধে বেঁধে থাকি। খুব সুন্দর একটি কবিতা। এই কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের আধুনিক যুগের অত্যন্ত শক্তিশালী একজন কবি, সাহিত্যিক। শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে বাংলাদেশের চাঁদপুরে। তখন স্বাধীনতার আগে সেটা বাংলা পুরো অবিভক্ত বাংলা ছিল। বর্তমানে সেটি হয়ে গেছে বাংলাদেশের অন্তর্গত ত্রিপুরা জেলার। তো এই যে দেশ ভাগ, এপার বাংলায় চলে আসা, যারা দেশ ভাগের পর নিজের জন্মভিটে বা জন্মভূমিকে দেখতে পায় না বা যেতে পারে না সেখানে, তাদের যে একটা কষ্ট, সেই কষ্ট তখনকার ওই দেশভাগের পরবর্তীকালে যে সমস্ত সাহিত্যিকরা ছিল তাদের মধ্যে প্রচণ্ডভাবে ছিল। স্বাভাবিকভাবেই তারা তাদের দেশ মাতৃকার কাছে ফিরে যেতে পারছে না, তাদের জন্মভূমিকে দেখতে পাচ্ছেন না। এই যে কষ্ট, এই কষ্টটা তাদের লেখায় ফুটে ওঠে। শঙ্খ ঘোষের লেখাতেও সেই কথা ফুটে ওঠে এবং একই সাথে ফুটে ওঠে তার মতন বহু মানুষ যারা ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় কোনো রকমে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু মানে জোগাড় করতে পেরেছেন। তাদের যে কষ্ট, তাদের যে শ্রম, তাদের যে লড়াই, সেই লড়াই তার লেখার রসদ জুগিয়েছে বলা যেতে পারে। এবং একইভাবে কবি শঙ্খ ঘোষ যারা শ্রমজীবী মানুষ বা যারা সমাজের নিচু শ্রেণীর মানুষ, তাদের জন্য সারা জীবন লড়াই করে গেছেন। তার লেখা তাদের জন্য তিনি উৎসর্গ করেছেন। আমাদের আজকের লেখাটিও, অর্থাৎ আমাদের আজকের এই কবিতাটিও সেই শ্রমজীবী মানুষদের, সেই সমাজের নিচু শ্রেণী, তথাকথিত নিচু শ্রেণী, পিছিয়ে পড়া যে সমাজ, যারা শিক্ষার আলো সেরকম পায় না, তার জন্য তাদের বোধ বুদ্ধি সেরকমভাবে বিকশিত হতে পারে না, এবং কিছু স্বার্থান্বেষী, স্বার্থলোলুপ, স্বার্থপর, হিংসাত্মক মনোবৃত্তির যে সমস্ত উচ্চ শ্রেণীর যে সমস্ত মানুষ বা বড় মানে বিত্ত শ্রেণীর, যাদেরকে আমরা মানে একদম গোদা বাংলায় বলি যে বড়লোক, তারা যেভাবে সমাজের এই যাদের অর্থ কম, যারা শ্রমজীবী, তাদের উপরে নিপীড়ন করে, তাদেরকে দুর্বল করে থেকে আরো দুর্বলতর করে ফেলে নিজেদের সুবিধার জন্য, তো তাদের বিরুদ্ধে শঙ্খ ঘোষের কলম বা লেখা বারবার কথা বলেছে। আজকের লেখাটিও তাদের উদ্দেশ্যেই তিনি লিখেছেন, সমাজের এই পিছিয়ে পড়া মানুষজনদের সম্পর্কে, যারা অসহায়, যারা তথাকথিত, যাদের সেই সামাজিক স্বীকৃতি নেই, তাদের জন্য তিনি কবিতাটি লিখেছেন। কি বলছেন কবি? আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে মানে একসাথে থাকি, একজোট হয়ে থাকি। আমরা ছোটতে একটা গল্প শুনেছিলাম যে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার সব ছেলেরা মিলে ঝামেলা করে, তার ছেলেরা মিলে ঝগড়া করে। তখন সেই বৃদ্ধ লোকটি তার ছেলেদেরকে একসঙ্গে অনেকগুলো লাঠি দিয়ে বলেন যে এই লাঠিটি ভাঙো। তারা ভাঙতে পারে না। যখন একটি লাঠি আলাদা আলাদা করে দেয় তখন তারা ভেঙে ফেলে। এই যে গল্পটা আমরা শুনেছিলাম, অর্থাৎ একতাই বল, এই গল্পটায় একটি যদি রূপক আমরা ধরি, বা এই গল্পটায় কবি আরো বৃহত্তর অর্থে ব্যবহার করেছেন এই কবিতাটিতে, এবং নামকরণটিও কবি সেই রকমই করেছেন যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা বিচ্ছিন্ন যেন না হয়ে যায়, আমরা আলাদা যেন না হয়ে যায়। আমাদেরকে যদি আলাদা করতে পারে তাহলেই আমরা হেরে যাব, আমরা আমাদের বল পাবো না। এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, এটাই কবি বলতে চেয়েছেন। কি বলছেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কি বলছেন কবি? কবি বলছেন আমাদের ডান পাশে ধস, পাহাড়ের যেমন ধস নামে সেরকম ধস, বাঁ পাশে গিরিখাত, খাদ, অর্থাৎ পাহাড়ের খাদ।
অর্থাৎ আমাদের বাঁ দিকে যাবারও জায়গা নেই, আমাদের ডান দিকে যাবারও জায়গা নেই। ডান পাশে ধস, বাঁ পাশে গিরিখাত, মাথায় কি বোমারু, অর্থাৎ মাথায় বোম ফেলার জন্য যে যান সেটা উড়ে বেড়াচ্ছে আমাদের মাথায়, যখন তখন আমাদের মাথায় কেউ বোমা ফেলে দিতে পারে। পায়ে হিমানির বাঁধ, পায়ের নিচটা কিরকম? হিমানি, অর্থাৎ হিম, বরফ, বরফের বাঁধ। বরফের বাঁধ কি কখনো টেকে? টেকে না তো, বরফ যখন একটু তাপ বাড়লে সেটা গলে যায়। এবং আমাদের কোনো পথ নেই, এইটা কবি মানে একটা বিপন্নতাকে বোঝাতে এই শব্দগুলি ব্যবহার করেছেন, যে আমাদের চারপাশে কোথাও আমাদের নিশ্চিন্ততার ছাদ নেই, আমাদের যাওয়ার জায়গা নেই, আমরা সবাই এতটাই অসহায় এবং প্রত্যেকে এতটাই অসহায়। আমাদের ঘর উড়ে গেছে, আমাদের ঘর নেই, বাস্তুহারার মতন, অর্থাৎ আমাদের কিচ্ছু নেই, আমাদের সহায় সম্বল, রাস্তা, পথ, ঘাট কিচ্ছু নেই, আমাদের বেঁচে থাকার কোনো রসদ নেই, তাই বলতে চেয়েছেন। আমাদের শিশুদের সব, শিশু অর্থাৎ আমাদের সন্তান, আমাদের কাছের মানুষ, তাদের সব সব তালব্য স আর সব মানে হচ্ছে মৃতদেহ, অর্থাৎ আমাদের শিশুদের সব, আমাদের আত্মজন, আমাদের প্রিয়জনেদের মৃতদেহ কাছে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরাও কি এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কি বলছেন, আমরাও কি এইরকম ভাবে এই মুহূর্তেই মরে যাব? অর্থাৎ আমাদের আত্মীয়, আমাদের কাছের জন, আমাদের সন্তান, আমাদের সব থেকে প্রিয়জন, তাদের মৃতদেহ আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে, আমরা কি এই মুহূর্তেই মরে যাব? আমাদের পথ নেই আর, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা সবাই অসহায়। আমরা যে কজন রয়েছি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমাদের আত্মজন নেই, আমাদের ভালোবাসার মানুষ নেই, সকলে মারা গেছে। আমরাও মরে যেতে পারি, এই মুহূর্তেই মরে যেতে পারি, কিন্তু আমরা আরো তবুও মানুষের যখন সব হারিয়ে ফেলে, আশ্রয়, প্রিয়জন, তবুও মানুষ শেষ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। তো সেই অস্তিত্বের দায়ে কবি বলছেন যে আমাদের কিচ্ছু নেই, আমাদের আত্মজন, আমাদের নিজেদের মানুষ কেউ নেই, তবু আমরা বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা যে কজন আছি সেই কজন একসাথে একজোট হয়ে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আরো বেঁধে বেঁধে থাকি। কি বলছেন, আমাদের কোনো ইতিহাস নেই, অর্থাৎ আমরা এতটাই সমাজে নগণ্য মানুষ, আমরা এতটাই সমাজের মানুষের চোখে আমরা এতটাই হীন যে আমাদের জন্য কেউ ইতিহাস লেখে না, আমাদের কোনো ইতিহাস নেই, অর্থাৎ আমাদের ইতিহাস কেউ জানে না, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ অথবা আমাদের এমনই ইতিহাস রয়েছে যে ইতিহাসে আমাদের চোখ মুখ আলাদা করে বোঝা যায় না। যেমন ধরো কোনো একটি বিপ্লব, সেই বিপ্লবে আমরা বিপ্লবের নেতার নামটা জানি, তাই তো? যেমন সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু বিরসা মুন্ডা, এদের নাম আমরা জানি। বা ধরো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, তাদের নেতাদের নাম জানি, বিনয় বাদল দীনেশ, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস, এনাদের যে আমরা নামটা জানি, তাদের সঙ্গে যে হাজার হাজার মানুষ, হাজার হাজার এই বিপন্ন অসহায় মানুষ যে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের লড়াইকে মানে অগ্রণী ভূমিকা দিয়েছিলেন, তাদের তো আমরা নাম জানি না। তাহলে ইতিহাস তাদের কথা এমন ভাবে বলা আছে, ইতিহাসে তাদের কথা যে তাদের চোখ মুখ ঢাকা, তাদেরকে আমরা সেইভাবে বলতে পারি না। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমরা সারা 12 মাস সারা বছর আমরা ভিখিরি, অর্থাৎ আমাদের কোনো সম্বল নেই, আমরা স্বয়ং সম্পূর্ণ নই, আমাদের অর্থ নেই, তাই আমরা ভিখিরি। আর পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। এই লাইন দুটির অর্থ কি? পৃথিবী অর্থাৎ এরা যেন আলাদা, এই সমাজের শ্রমজীবী পিছিয়ে পড়া নিরন্ন মানুষ, এরা যেন আলাদা একটা পৃথিবীতে বাস করে, এদের কথা কেউ বলে না, সেরকম ভাবে বললে পরে এদের আলাদা আলাদা করে চেনা যায় না।
তো এদের পৃথিবী, এদের কাছে বিত্তশালী বা বিত্তবান বা বড়লোক যে মানুষজন, তাদের যে পৃথিবী, সেই পৃথিবীটা আলাদা। তাদের পৃথিবী হয়তো, তাদের কাছে সেই পৃথিবী চলছে কি চলছে না এরা কিছু জানে না। এদের কাছে হয়তো পৃথিবী আছে, অর্থাৎ পৃথিবীতে আমাদের, এদের নিজস্ব সংকট এত বেশি, নিজস্ব নিজেদের যে সংগ্রাম সেটা এত বেশি যে অন্য কারোর দিকে তাকানোর তাদের ফুরসত নেই। তাদের এতটাই অস্তিত্বের সংকট, তাই পৃথিবী বেঁচে আছে না পৃথিবী মরে গেছে কিছুই তারা যেন তাদের উপলব্ধিতে নেই, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে মানে দরজায় দরজায় দরজায়, অর্থাৎ আমরা ভিখারি। স্বাধীনতার পর, যে দেশভাগের পর দুর্ভিক্ষের সময় যেমন মানুষ দরজায় দরজায় ফেনা চেয়ে চেয়ে বেড়াতো দৌড়ে দৌড়ে, তাদেরকে সেই সেই নিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ও লিখেছিলেন যে মানুষের মতন দেখতে এক জীব। তো সেই রকম এরা এতটাই নিরন্ন যেন এরা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, সেই কথাটাই যেন এখানে মনে পড়ছে আবার এনার এই লেখাতে, যে আমরা দৌড়ে দৌড়ে ভিড়ছি, আমাদের কথা কে বা জানে? দরজায় দরজায় ঘুরছে, ভিক্ষা করছে এই শ্রমজীবী মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এই নিরন্ন সমাজের পিছিয়ে পড়া ভিখিরি শ্রেণী, এরা চেষ্টা করছে, তবুও কিচ্ছু নেই, তবুও বেঁচে থাকার চেষ্টা করছে। মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে তারা খাবার, আশ্রয় বা একটা থাকার জায়গা এগুলো খুঁজছে। অন্তত পক্ষে তার খাবার মানে চাইছে, খেতে চাইছে, খাবার চাইছে। তবু এদের কথা কেউ জানে না, এদের অস্তিত্বই যেন নেই। মানে অন্য পৃথিবী যেন এটাই বিশ্বাস করে যে এদের কোথাও পৃথিবীতে, মানে মানুষের, বিত্তবান মানুষদের এতটাই মানে জীবনের জীবন পদ্ধতি, জীবনের জীবনযাত্রার ধরন যেন, তাদের জীবনযাত্রার ধরন দেখে মনে হয় যে সমাজে কোথাও কোনো মানুষের অর্থের অভাব নেই, সমাজের কোথাও কোনো মানুষের কষ্ট নেই এরকম, অর্থাৎ এদের অস্তিত্বটাই যেন কেউ জানে না। যদি জানতো তাহলে সেই বৃত্ত শ্রেণীর মানুষেরা অহেতুক টাকা পয়সা খরচ করার বা নষ্ট করার বদলে এদের কথা ভাবতো, তাই তো? তো কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কোথাও যদি কিচ্ছু না থাকে, আমাদের সকলেও যদি চলে, মানে বেশিরভাগ মানুষেও যদি আমাদের চলে যায় পৃথিবী ছেড়ে, তবু তো কয়েকজন আছি বাকি, তবু তো কিছু জন বেঁচে আছে, আর কিছু শুভবুদ্ধির মানুষ বেঁচে আছে। ধরে নিলাম কেউ আমাদের অস্তিত্বের কথা জানছে না বা স্বীকার করছে না, মানতে চাইছে না, কিন্তু তবুও কিছু মানুষ রয়েছে যারা আমাদের অস্তিত্বের কথা ভাববে, যারা আমাদের কথা একবার হলেও মনে করবে। সেই কিছু মানুষ রয়েছে, আর আমরা কিছু মানুষ রয়েছি, যে কজন মুষ্টিমেয় মানুষ আমরা বেঁচে রয়েছি স্বজন হারিয়ে, নিজেদের সমস্ত সহায় সম্বল হারিয়ে, লোকের দৌড়ে দৌড়ে ঘুরে খাবার জোগাড় করে, তবুও যেটুকু মানুষ, যেই কয়জন আছি, আয় আরও হাতে হাত রাখি, অর্থাৎ তারা একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রাখি, হাতে হাত রেখে আমরা শক্ত করে একে অপরকে ধরে রাখি। আরও আমরা বেঁধে বেঁধে থাকি, আরও আমরা বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা একসাথে একত্রে থাকি, যাতে আমরা আলাদা হয়ে গেলে আমাদের ওপরে সেই কুঠারাঘাত না আসে, আমাদের উপরে সেই আঘাত না আসে, যাতে আমরাও বেঁচে থাকতে পারবো না, আমরাও শেষ হয়ে যাব। তো এই হলো আমাদের আজকের পড়া, আরও বেঁধে বেঁধে থাকি। খুব খুব ভালো একটি কবিতা, এবং পড়তেও ভালো লাগে, আর বলতেও ভালো লাগে, এরকম একটি কবিতা। কবি শঙ্খ ঘোষের অনবদ্য একটি বিখ্যাত কবিতা, এবং এই কবিতাটি শঙ্খ ঘোষের যতগুলি লেখা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা ধরা হয় এই কবিতাটিকে। এবং এটি আমাদেরকে অনেক মূল্যবোধ জাগ্রত করার জন্য এই কবিতাটি আমাদের কাজে লাগে, অর্থাৎ এই কবিতাটি পড়ে আমরা নিজে উপলব্ধি করতে পারি আমাদের জীবনে কি কাজ করতে হবে, বা আমাদের কি কাজ করতে নেই। হ্যাঁ, মানুষ কিরকম ভাবে বাঁচে সেই কল্পনাগুলো আমরা করতে পারি। কবিতা তো কেবল আমাদের পড়ার জন্য নয়, সেটা উপলব্ধি করার জন্য। এই কবিতাটা হচ্ছে সেই উপলব্ধির একটা নির্যাস কবি দিয়েছেন, এবং কবির সেই উপলব্ধির নির্যাস যাতে আমরা নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি, এটাই কবির চাওয়া, এবং এটা করতে পারলেই আমাদের কবিতা পড়াটা সার্থকতা।
তোমরা ক্লাস 10, তাই তোমাদের কিছুটা বোধ বুদ্ধি এই সময় অনেকটাই, কিছুটা না অনেকটাই বোধ বুদ্ধি তোমাদের শুরু হয়েছে। তোমাদের জন্য এই কবিতাটা খুবই দরকার। খুব ভালো কবিতা এটি। আজকের মতো এইটুকুই। পরের দিন এর প্রশ্ন উত্তর আলোচনা করব।